আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। বেসিক্যালি আমরা আজকে নতুন একটা লেকচার শুরু করব আর কি। এই লেকচারটা হচ্ছে সলভিং প্রবলেমস বাই সার্চিং আর কি। সার্চের মাধ্যমে আমরা প্রবলেম কিভাবে সলভ করতে পারি এই জিনিসটা আর কি আমরা দেখার ট্রাই করব। শুরুতেই আসি যে যখন আমরা কোনো একটা প্রবলেম সলভ করি, ইউজুয়ালি আমাদের 4টা স্টেপে আর কি সেই প্রবলেমটা সলভ করতে হয়। প্রথম স্টেপটা হচ্ছে আমাদের গোল ফর্মুলেশন। এই স্টেপে মূলত আমরা ডিসাইড করি যে কখন আমরা আসলে বুঝতে পারবো যে আমরা প্রবলেমটাকে সলভ করে ফেলেছি। দ্যাট মিন্স আমাদের ওয়ার্ল্ডের যে স্টেটগুলোতে গেলে আমরা সাকসেসফুল হয়ে যাব, দ্যাট মিন্স যে গোলটা আমরা অ্যাচিভ করতে যাচ্ছি সেটা আমরা অ্যাচিভ করে ফেলবো। সেই ধরনের স্টেটগুলোকে আমরা হচ্ছে সাকসেসফুল স্টেট বলতেছি আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রবলেমের গোল হিসাবে আমরা শুরুতে হচ্ছে ডিসাইড করে নিব। আচ্ছা, একবার গোলটা ফিক্সড হওয়ার পর দেন আমাদের কাজ হচ্ছে এই গোলটা অ্যাচিভ করার জন্য আমাদের আসলে কি কি স্টেট এবং অ্যাকশনকে কনসিডার করতে হবে। তো এই ফেজটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের প্রবলেম ফর্মুলেশন। তো আমাদের একটু মাথায় রাখতে হবে যে শুরুতে আমাদেরকে গোল ফর্মুলেট করতে হবে, দেন আমরা প্রবলেম ফর্মুলেট করব। এটার মেইন রিজন হচ্ছে আমরা যখন কোনো একটা ডোমেইন নিয়ে কাজ করি, ইউজুয়ালি ডোমেইনটা অনেক বিশাল হয়। তা আমরা যদি গোল ফিক্স না করি তাহলে আসলে এই টোটাল এন্টায়ার ডোমেইনটাকে সার্চ করা আমাদের পক্ষে পসিবল হয় না। তাহলে গোল সার্চিংটা বেসিক্যালি হচ্ছে আমাদের সার্চটাকে ছোট করার জন্য আমরা ব্যবহার করতে পারি। ধরো যে তুমি হচ্ছে কোনো একটা জায়গায় যেতে চাচ্ছ, তাহলে ওই জায়গার উপর ভিত্তি করে তুমি আসলে ডিসাইড করতে পারবা যে কোন কোন অ্যাকশন এবং স্টেট গুলো আসলে তোমাকে কনসিডার করতে হবে এই সার্চের প্রবলেমটাকে সলভ করার জন্য। তো গোল আর প্রবলেম ফর্মুলেট হওয়ার পর আমাদের কাজ হচ্ছে যে সার্চের মাধ্যমে সেই গোলটাতে রিচ করা। সার্চ করা বলতে আমরা বেসিক্যালি বুঝাচ্ছি যে আমাদের একটা স্টেটে রিচ করার জন্য অনেকগুলো পসিবল রাস্তা থাকতে পারে। এই পসিবল রাস্তাগুলোর মধ্যে কোন রাস্তাটা আমাদের জন্য ভালো হবে সেই জিনিসটাকে আমরা হচ্ছে খুঁজে বের করব। তো একবার সেই রাস্তাটা বের করার পর আমরা হচ্ছে এক্সিকিউট করব, যে যেই সার্চ করে যে অ্যাকশনটা খুঁজে বের করলাম সেটাকে আসলে পারফর্ম করব আর কি। তো এই 4টা স্টেপ হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর সাথে জড়িত। আমি একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটা তোমাদের একটু বুঝতে ক্লিয়ার হবে। তো এখানে আমরা হচ্ছে রোমানিয়া নামের একটা দেশের কিছু সিটি এবং এই সিটিগুলো আসলে নিজেদের মধ্যে কিভাবে ইন্টারকানেক্টেড সেই জিনিসটা একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। তো ধরো তুমি হচ্ছে রোমানিয়াতে ঘুরতে গেছো, এখন এই মুহূর্তে তুমি হচ্ছে আরাদ নামের একটা সিটিতে আছো। তো তোমার ফ্লাইট ছাড়বে হচ্ছে বুখারেস্ট নামের একটা সিটি থেকে। তাহলে মোটামুটি আমরা একটা গোল ফিক্স করে ফেললাম যে আমাদেরকে আসলে বুখারেস্ট সিটিতে রিচ করতে হবে ফ্লাইটটা ধরার জন্য। আর এই মুহূর্তে আমি আছি আরাদ সিটিতে। তাহলে আমরা সার্চ করে বের করব বেসিক্যালি এই আরাদ থেকে বুখারেস্টে আমরা আসলে কিভাবে যেতে পারি। তো এখানে একাধিক রাস্তা থাকতে পারে একটা সার্চ করে সলিউশন বের করার ক্ষেত্রে। যেমন আমি এখানে দেখালাম যে আরাদ থেকে আমরা এই লাল রাস্তাটা দিয়ে বুখারেস্টে যেতে পারি। অনুরূপভাবে আমরা চাইলে এই নীল রাস্তাটা দিয়েও বুখারেস্টে যেতে পারি। মোটামুটি তোমরা যদি যোগ করে দেখো দেখবা যে দুইটা রাস্তার যোগফল আসলে সমান না। তাহলে এখান থেকে আসলে বুঝতে পারলাম যে একাধিক সলিউশন থাকলেও সবগুলো সলিউশন যে আমার জন্য সব থেকে বেস্ট হবে এটা সত্য নাও হতে পারে। তাহলে যে রাস্তাটার ডিস্টেন্স সব থেকে ছোট সেই রাস্তাটা আসলে আমার জন্য এই ক্ষেত্রে সব থেকে বেস্ট আর কি। মোস্ট প্রবাবলি যোগ করে দেখলে দেখবা যে ব্লু কালারের রাস্তাটার যোগফলটা লাল কালারের রাস্তাটার চেয়ে অপেক্ষাকৃত ছোট আর কি। তাহলে এই ক্ষেত্রে আমাদের জন্য হচ্ছে ব্লু কালারের রাস্তাটা বেস্ট সলিউশন আর কি। তো এই কথাগুলো এখানে বলা হয়েছে যে আমরা ফার্স্ট স্টেপ হিসেবে ছিল ফর্মুলেট গোল। তাহলে আমাদের গোল হচ্ছে আমরা বুখারেস্ট সিটিতে যেতে যাচ্ছি। তাহলে এই গোলের আলোকে আমরা প্রবলেমটাকে ফর্মুলেট করেছি এইভাবে। এখানে আমরা স্টেট হিসেবে বিবেচনা করতে পারি, এখানে যে সিটিগুলো রয়েছে প্রতিটা সিটিকে আমরা এক একটা স্টেট হিসেবে বিবেচনা করতে পারি। তো ওই কথাটা এখানে বলা হয়েছে। আর অ্যাকশন হিসেবে আমরা বিবেচনা করতে পারি একটা সিটি থেকে আমরা আরেকটা সিটিতে গাড়ি চালিয়ে ড্রাইভ করে যাব আর কি। তা ওই ডিস্টেন্সটা আমাদের এখানে দেওয়া আছে।
তাহলে আমাদের সলিউশনটা কি হবে? আমাদের সলিউশন হবে আমরা কিছু সিটির সিকোয়েন্স পাবো, যে সিটিগুলো ব্যবহার করে আমরা আসলে গোলে রিচ করতে পারবো। যেমন লাল রাস্তাটার সাপেক্ষে যদি চিন্তা করি, আমাদের সলিউশনের সিকোয়েন্সটা হবে প্রথমে আরাদে থাকবো আমরা, যেহেতু এটা আমাদের ইনিশিয়াল স্টেট, দেন আমরা সিবিইউতে যাব, দেন ফারারাসে যাব, দেন সবার লাস্টে আমরা বুখারেস্টে রিচ করব। তাহলে যে কোনো একটা সার্চ করার পর আমরা সলিউশন আকারে পাবো এই প্রবলেমের ক্ষেত্রে একটা সিকোয়েন্স অফ সিটিজ, যে সিটিগুলো আমরা অতিক্রম করলে আসলে আমাদের গোলে রিচ করতে পারবো। এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে, যে একটা গ্রাফ থেকে আমরা কিভাবে প্রবলেম এবং গোল ফর্মুলেট করলাম? স্যার এখানে যে ফাইন্ড দ্য সলিউশনে এখানে তিনটা দেশ দুই, ও আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। এটা তিনটা না, মানে তুমি যে রাস্তাটা কনসিডার করতেছো ওই রাস্তায় ওইটাই যতগুলো বুঝছি। সিটি আছে জি স্যার। ওদের সিকোয়েন্সটাই হবে আমাদের সলিউশন আর কি। জি আমরা স্যার। রেড কালারের জন্য এটা লিখছে এখানে, ব্লু কালারের রাস্তাটা ব্যবহার করলে আবার সিটিগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখানে যে প্রবলেমটাকে আমরা দেখালাম এই প্রবলেমটা এনভায়রনমেন্ট টাইপ গুলো বলা হয়েছে আর কি। এই জিনিসটা আমরা আগে একটা লেকচারে কভার করেছি, আমি এটা স্কিপ করে যাচ্ছি আর কি। আমরা এবার প্রবলেম ফর্মুলেশনটাকে একটু ডিটেলসে দেখি। যখন আমরা একটা প্রবলেম ডিফাইন করব আমাদেরকে শুরুতে বলে দিতে হবে ওই প্রবলেমটাতে ইনিশিয়াল স্টেট কি। যেমন আমরা যে গ্রাফটাকে কনসিডার করেছি এই গ্রাফে আমরা দেখেছি যে আমাদের ইনিশিয়াল স্টেটটা হচ্ছে আরাদ নামের একটা সিটি। তাহলে এই সিটিটা আমাদের হচ্ছে ইনিশিয়াল স্টেট। বইয়ের নোটেশনে যেটা করা হয়েছে যে ইনিশিয়াল স্টেটটাকে ইন নামের একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এর প্যারামিটার আকারে দিব যেই সিটিটাকে আমরা হচ্ছে ইনিশিয়াল স্টেট হিসেবে ট্রিট করতে চাচ্ছি। তাহলে আমরা যেহেতু আরাদকে ইনিশিয়াল স্টেট ধরে নিয়েছি, আরাদ হবে আমাদের এখানে ইনিশিয়াল স্টেট। এটাই ইন নামে একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এবার এই স্টেট থেকে আমরা আসলে কোন কোন স্টেটে যেতে পারবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে সাকসেসর ফাংশন নামে একটা ফাংশন দিয়ে আর কি আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। তো এটাকে জেনারেলাইজে আমরা হচ্ছে ক্যাপিটাল এস ব্র্যাকেটে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এটা আমাদেরকে আউটপুটে প্রোভাইড করবে কিছু অ্যাকশন স্টেটের পেয়ার। যেমন আমাদের আরাদের উপর যদি আমরা সাকসেসর ফাংশন বের করি, দ্যাট মিনস আরাদ থেকে আমরা কোথায় কোথায় যেতে পারবো, তাহলে আমরা এটার আউটপুট আকারে এই সেটটা পাবো। দ্যাট মিনস এই ফাংশনটা আউটপুট আকারে এই সেটটা রিটার্ন করবে। তাহলে আমি একটু তোমাদের দেখাই যে এই সেটটা আমরা আসলে কিভাবে লিখলাম। তাহলে আমরা যদি গ্রাফে ফেরত আসি, বেসিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি আরাদ থেকে তিনটা সিটিতে যাওয়া যায়। আমরা চাইলে সিবিইউতে যেতে পারি, চাইলে জেরিন্দে যেতে পারি, অথবা চাইলে টিমিসোয়ারাতে যেতে পারি। তাহলে আরাদ থেকে আমরা একটা অ্যাকশন পারফর্ম করে যে কোনো আহ, এই তিনটা সিটি যে কোনো সিটিতেই আসলে আমরা যেতে পারি আর কি। তো এই জিনিসটাকে যদি আমি একটা ট্রি এর মতো করে রিপ্রেজেন্ট করি, তাহলে আরাদ থেকে আমাদের কাছে তিনটা অপশন আছে। একটা হচ্ছে সিবিইউতে যাওয়া, একটা হচ্ছে জেরিন্দ নামে একটা সিটিতে যাওয়া, আর একটা হচ্ছে টিমিসোয়ারাতে যাওয়া। আচ্ছা, এবার একটু চিন্তা করো যে আরাদ থেকে যদি আমরা গো সিবিইউর মাধ্যমে সিবিইউতে রিচ করি, আমাদের সার্চ পরবর্তীতে কোথা থেকে কন্টিনিউ হবে? সিবিইউ থেকে না? দ্যাট মিনস তুমি যদি এই রাস্তাটা চুজ করো, তাহলে আরাদ থেকে সিবিইউতে যাওয়ার পর নেক্সট সার্চ কিন্তু সিবিইউ থেকে কন্টিনিউ হবে। তাহলে জি আমরা স্যার। ধরতে পারি যে আমাদের ট্রি এর যে ইনিশিয়াল স্টেট ছিল সেটা আরাদ থেকে শিফট হয়ে এখন হচ্ছে সিবিইউতে চলে এসেছে। তাহলে আমাদের নোটেশন অনুযায়ী আমরা যে কোনো একটা ইনিশিয়াল স্টেটকে হচ্ছে ইন নামের ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি যে আরাদ থেকে আমরা যদি গো জেরিন্দের মাধ্যমে মানে অ্যাকশন পারফর্মের মাধ্যমে যদি জেরিন্দে চলে যাই, তাহলে আমাদের সার্চ নেক্সট স্টার্ট হবে আবার জেরিন্দ থেকে। তাহলে এটাকে আমরা ইন জেরিন্দ এভাবে লিখতে পারি। সিমিলারলি
টিমিসোয়ারার ক্ষেত্রে আমরা লিখতে পারি ইন টিমিসোয়ারা। তাহলে বেসিক্যালি আমরা একটা অ্যাকশন পাচ্ছি আর একটা স্টেট পাচ্ছি। তো এই দুটাকে পেয়ার করে আমরা হচ্ছে একটা করে অপশন পাচ্ছি, আর থেকে আমরা আসলে কোথায় কোথায় যেতে পারি আর কি। তাহলে এরকম তিনটা জোড়াকে একত্রে একটা সেট আকারে এখানে হচ্ছে আউটপুটে লেখা হয়েছে, যেটা হচ্ছে আমার আরাদের সাকসেসর ফাংশন। তাহলে এই সেটটা আমরা কিভাবে লিখেছি, এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? সবাই কি এই জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে আমাদের একটা ইনিশিয়াল স্টেট এবং এই সাকসেসর ফাংশন, এই দুটোকে একত্রে আমরা হচ্ছে স্টেট স্পেস বলে থাকি। স্টেট স্পেসটা আমি পরবর্তী স্লাইডে আরেকটু ডিটেলসে দেখাবো একটা ফিগারের মাধ্যমে এক্সপ্লেন করে। এবার আসি এই প্রবলেমের গোল টেস্ট কি হবে, দ্যাট মিন্স কখন আমি বুঝতে পারবো আসলে আমার কাঙ্ক্ষিত গোলে আমি রিচ করে ফেলেছি। তা আমাদের গোল ছিল বুখারেস্ট সিটিতে যাওয়া, তাহলে যখন আমাদের সার্চটা বুখারেস্ট সিটি থেকে কন্টিনিউ হবে, দ্যাট মিন্স ইন অফ বুখারেস্ট এই ফাংশনটা কল হবে, তখন আমি বুঝতে পারবো যে বুখারেস্ট সিটিতে আসলে আমি রিচ করে ফেলেছি। তাহলে আমরা যদি চেক করি যে ইন বুখারেস্ট এটা কি কল হয়েছে কিনা এবং এটার ভ্যালুটাকে এক্স এর ভ্যালু আকারে সেভ করে রাখি, তাহলে এক্স এর ভ্যালুটাই ডিটারমাইন করবে আমাদের আসলে গোল রিচ হয়েছে কিনা। যদি আমরা এই ফাংশনটা কল হয়, দ্যাট মিন্স বুখারেস্টে রিচ করি, দেন আমাদের সার্চটা স্টপ হয়ে যাবে। আচ্ছা, এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের পাথ কস্টটা হচ্ছে আমরা অ্যাডিটিভ টাইপের পাথ কস্ট বিবেচনা করতেছি, দ্যাট মিন্স আমাদের আগের স্টেপের সাথে নতুন পাথ কস্টটা যোগ করতে হয়। ধরো আমি আরাত থেকে সিবিইউতে গেলাম, দেন সিবিইউ থেকে ফারারাসে গেলাম। তাহলে আরাত থেকে সিবিইউতে যেতে আমার কস্ট ছিল 140, আর যখন সিবিইউ থেকে ফারারাসে যাব এই কস্টের সাথে আমাকে 99 যোগ করতে হবে। তাহলে এই ধরনের পাথ কস্টকে আমরা বলে থাকি অ্যাডিটিভ টাইপের পাথ কস্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে পাথ কস্টটা বলতে মিন করতেছি সাম অফ ডিস্টেন্সেস, এই জিনিসটা এখানে বলা হয়েছে। তাহলে একটা সলিউশন রিপ্রেজেন্ট করবে মূলত একটা সিকোয়েন্স অফ অ্যাকশন, দ্যাট মিন্স আমরা কয়টা সিটিকে অতিক্রম করতেছি যাতে করে আমরা হচ্ছে ইনিশিয়াল থেকে গোল স্টেটে যেতে পারি। আর যে সলিউশনটা আমাকে প্রোভাইড করলো এটার কস্ট যদি সব থেকে লোয়েস্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অপটিমাল সলিউশন। তাহলে সব সলিউশনই অপটিমাল সলিউশন না, আমার কাছে যতগুলো সলিউশন আছে তার মধ্যে সব থেকে লো কস্ট সলিউশনটাকে আমরা বলতেছি অপটিমাল সলিউশন। যেমন আমাদের আগে দেখিয়েছিলাম দুইটা রাস্তাতে আরাত থেকে আমরা বুখারেস্টে যেতে পারি, এর মধ্যে এই ব্লু কালারের রাস্তাটা অপেক্ষাকৃত ছোট আর কি। তাহলে এটাকে আমরা আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে অপটিমাম সলিউশন বলতে পারি। তাহলে অপটিমাম সলিউশন অলওয়েজ হচ্ছে লোয়েস্ট পাথ কস্টকে রিপ্রেজেন্ট করে। এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে, বুঝতে সমস্যা হয়েছে কোনো? নো স্যার। আ- আচ্ছা, এবার আসি আমি স্টেট স্পেসের কথা বলেছিলাম। স্টেট স্পেসটা আমরা আরেকটু ডিটেলসে দেখি। মূলত একটা স্টেট স্পেস রিপ্রেজেন্ট করে একটা প্রবলেমের ইনিশিয়াল স্টেট থেকে আমরা আসলে কোন কোন স্টেটগুলোতে রিচ করতে পারি তাদের টোটাল সেটটাকে আর কি। তো এই জিনিসটাকে আমরা ইউজুয়ালি একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটাকে বলা হয়ে থাকে স্টেট স্পেস গ্রাফ। যেখানে গ্রাফের নোডগুলো হচ্ছে আমাদের স্টেটকে রিপ্রেজেন্ট করবে, আর এজ গুলো হচ্ছে আমাদের অ্যাকশনকে রিপ্রেজেন্ট করবে। তাহলে উপরে আমরা যে ম্যাপটা দেখেছিলাম রোমানিয়া শহরের, এটাকে আসলে আমরা একটা স্টেট স্পেস গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে এই নোডগুলো হচ্ছে এক একটা সিটি বা স্টেটকে রিপ্রেজেন্ট করে, আর এই এজ গুলো হচ্ছে এই সিটি বা স্টেট গুলোর মধ্যকার ডিস্টেন্স কে রিপ্রেজেন্ট করে, যেটাকে আমরা এই ক্ষেত্রে
এই প্রবলেমের ক্ষেত্রে অ্যাকশন হিসেবে ট্রিট করতে পারি। তাহলে এই এজ গুলো আসলে বোথ ওয়ে রাস্তা রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিন্স আমি আরাত থেকেও স্যার এটা কি সিবিইউতে অনেকটা শর্টেস্ট পাথের মতো? হ্যাঁ, এখানে আমরা হচ্ছে যেটা সলিউশন বের করতেছি এটা অনেকটা শর্টেস্ট পাথের মতো। সলিউশনটা আসলে কি বের হবে এটা ডিপেন্ড করবে যে ভিতরকার সার্চ অ্যালগোরিদম কি ব্যবহার করা হয়েছে। অ্যালগোরিদম গুলো আমরা নেক্সট দুটা ক্লাসে কভার করব আর কি। আজকে ক্লাসে জাস্ট হচ্ছে প্রবলেম গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় আর আনুষঙ্গিক বিষয়গুলো আর কি আমরা দেখতেছি আর কি। তাহলে এই রাস্তাটা আসলে দুইটা রাস্তাকেই রিপ্রেজেন্ট করে। দ্যাট মিন্স হচ্ছে মানে বাই ডিরেকশনাল রাস্তাকে রিপ্রেজেন্ট করতেছে। আমরা আরাত থেকে সিবিইউতেও যেতে পারি, আবার সিবিইউ থেকে আরাতেও আসতে পারি। দুটার ক্ষেত্রেই কস্টটা সেম থাকবে। তাহলে এই গ্রাফটাকে আমরা বলতে পারি একটা স্টেট স্পেস গ্রাফ। আর আরেকটা এক্সাম্পল যদি আমরা বলি, আমরা ভ্যাকুয়াম ক্লিনারের একটা প্রবলেম দেখেছিলাম যেটা ছিল লেকচার 2 তে আর কি। ওই প্রবলেমটার জন্য হ্যাঁ, ওই প্রবলেমটার জন্য আমরা এখানে একটা স্টেট স্পেস গ্রাফ দেখতে পাচ্ছি। তাহলে আমি একটু দেখাই যে এই গ্রাফটা আসলে আমরা কিভাবে জেনারেট করলাম। তা শুরুতে আমরা ধরে নিয়েছি যে আমাদের ইনিশিয়ালি একটা স্টেট রয়েছে। এই স্টেটটা হচ্ছে এরকম। আমাদের দুইটা টাইলস ছিল, এ আর বি, এবং টাইলসে হচ্ছে আমাদের ময়লা থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে আমরা ধরে নিয়েছি যে ইনিশিয়ালি আমাদের রুমটার অবস্থা এরকম, যেটা ভ্যাকুয়াম ক্লিনার আসলে পরিষ্কার করতে চাচ্ছে। তাহলে আমাদের ভ্যাকুয়াম ক্লিনারের মূলত তিনটা অপারেশন ছিল। একটা ছিল সে লেফটে মুভ করতে পারে, একটা ছিল সে রাইটে মুভ করতে পারে, অথবা সে যদি ময়লা পায় তাহলে সাক অপারেশনের মাধ্যমে সেটাকে পরিষ্কার করতে পারে। তাহলে আমরা মূলত এই তিনটে অ্যাকশনকে কনসিডার করতেছি আমাদের এই স্টেট স্পেস গ্রাফে। তাহলে এই স্টেটের জন্য চিন্তা করো, আমার ভ্যাকুয়াম ক্লিনারটা এখন লেফট মোস্ট টাইলসে আছে। এখানে যদি আমি লেফট অপারেশন পারফর্ম করি তাহলে কি আমার স্টেটের কোনো পরিবর্তন হচ্ছে? ভ্যাকুয়াম ক্লিনারের লোকেশন বা আমার ডার্টের কি কোনো পরিবর্তন হচ্ছে? এই কারণে এখানে এল এর জন্য একটা সেলফ লুপ দেওয়া হয়েছে। এটা মিন করতেছে এই স্টেটে আমি যদি এল এর অপারেশন পারফর্ম করি তাহলে যেই স্টেটে ছিলাম আমি আসলে সেই স্টেটেই রয়ে গিয়েছি, নতুন কোনো স্টেট জেনারেট হয় নাই। আচ্ছা, এবার এই স্টেট থেকে আমরা যদি রাইট কমান্ড পারফর্ম করি তাহলে আসলে কি হবে? ভ্যাকুয়াম ক্লিনারটা যেই লোকেশনে ছিল, যেহেতু ডান পাশে ফাঁকা আছে, আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটা ডান পাশে চলে আসবে। এখন কি আর স্টেট আগের মতো আছে? একটা চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, তাহলে এই স্টেটটাকে, নতুন স্টেটটাকে আমরা হচ্ছে ডান পাশে স্টেটটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে বাম পাশে স্টেট থেকে আমি যদি রাইট কমান্ড পারফর্ম করি আমরা আসলে ডান পাশে স্টেটে চলে আসতেছি। সিমিলারলি ফার্স্ট স্টেটে থাকা অবস্থায় আমি যদি সাক অপারেশন পারফর্ম করি তাহলে আসলে এইখানে যে ময়লাটা ছিল এই ময়লাটা চলে যাবে। তাহলে আর স্টেটটা সেম থাকতেছে না। এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এই স্টেটের মাধ্যমে। তাহলে ফার্স্ট স্টেটের অপারেশন পারফর্ম করার ফলে আমাদের মূলত হচ্ছে নতুন দুইটা স্টেট জেনারেট হলো, ডান পাশেরটা এবং নিচেরটা। আর এই স্টেটের আমাদের কাজ কমপ্লিট। তাহলে আমরা এখন যেটা করব, যে দুইটা নতুন স্টেট জেনারেট হলো তাদের জন্য এই তিনটা অপারেশন পারফর্ম করব। তাহলে এইভাবে প্রতিটা স্টেটের জন্য তুমি যদি তিনটা করে অপারেশন পারফর্ম করো, একটা পর্যায়ে গিয়ে দেখবা নতুন আর কোনো স্টেট জেনারেট হচ্ছে না, যেমন হচ্ছে এই নিচের দুইটা স্টেটে আসার পর। তখন হচ্ছে আমাদের স্টেট স্পেস যে গ্রাফটা আছে এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই এন্টায়ার গ্রাফটা আসলে রিপ্রেজেন্ট করতেছে আমাদের ইনিশিয়াল যে স্টেট ছিল এই স্টেট গুলো থেকে আমি অ্যাকশন পারফর্মের মাধ্যমে কোন কোন স্টেট গুলোতে রিচ করতে পারি। বাসায় এটা একটু ট্রাই করো, যদি এটা হুবহু জেনারেট করতে না পারো আমি তাহলে নেক্সট ক্লাসে আবার তোমাদের এটা ভেঙে ভেঙে দেখিয়ে দিব আর কি। আমাদের আশা মূল কাজটা কিভাবে আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারে মূলত হচ্ছে সার্চের কিছু সিমুলেশন তোমাদেরকে করতে দিবে আর কি। আর এই জিনিসগুলো হচ্ছে সার্চের সাথে রিলেটেড আর কি। তাহলে একটা প্রবলেমের যদি স্টেট স্পেস জানা থাকে তুমি আসলে বলতে পারো যে তুমি যখন সার্চ করবা এই স্টেটগুলোর বাইরে আসলে তোমাকে সার্চ করতে হবে না। কারণ কি ইনিশিয়াল স্টেট থেকে আমরা আসলে অ্যাকশন পারফর্মের মাধ্যমে এই স্টেটগুলোতেই রিচ করতে পারি, এর বাইরে কি আর যাওয়া সম্ভব?
এবার আসি, যখন আমরা আসলে এরকম কোনো একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করি কোনো একটা টাস্ক পারফর্ম করার জন্য, শুরুতেই আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের উপরে আমাদের মেথডটা বা অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করি না। আমরা আসলে কিছু টয় প্রবলেমের উপর প্রথমে এটা অ্যাপ্লাই করে দেখি যে আমাদের অ্যালগোরিদমটা বা যে প্রবলেম সলভিং মেথডটা আমরা ইমপ্লিমেন্ট করতেছি এটা কেমন পারফর্ম করতেছে। আর এই জিনিসটা আমাদের একাধিক অ্যালগোরিদমকে কম্প্যারিজনের ক্ষেত্রেও ভালো একটা ভূমিকা পালন করে আর কি। তো এই ধরনের প্রবলেমগুলোকে আমরা বলে থাকি হচ্ছে টয় প্রবলেম। তো ইনিশিয়ালি টয় প্রবলেমের উপর অ্যাপ্লাই করার পর যদি আমাদের মনে হয় যে পারফরমেন্সটা স্যাটিসফ্যাক্টরি, তাহলে আমরা যেটা করি তখন হচ্ছে এটাকে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের উপর ইমপ্লিমেন্ট করে দেখি। তাহলে আমরা মূলত কেয়ার করব হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের আউটপুটটা বা পারফরমেন্সটা। তবে এটাকে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে ইমপ্লিমেন্ট করার আগে আমরা আসলে টয় প্রবলেমের উপর এটাকে অ্যাপ্লাই করে দেখব যে জিনিসটা কেমন পারফর্ম করে। তো এই পর্যায়ে আমি তোমাদের দুইটা টয় প্রবলেম নিয়ে আলোচনা করি। প্রথম যে টয় প্রবলেমটা নিয়ে আলোচনা করব এটার নাম হচ্ছে 8 পাজল প্রবলেম। আচ্ছা, এটাকে তোমরা হচ্ছে জিগসা পাজল নামে এটা পরিচিত আর কি। আমি জি স্যার, জি স্যার। এটা মনে হয় তোমরা দেখছো আর কি। আমি একটা ছবি সার্চ করলাম যে ছোটবেলায় এরকম মেলাতে এটা বিক্রি হইতো আর কি, মিনা কার্টুনের জি ছিল স্যার, মিনা বিভিন্ন কার্টুন। জিনিসের। কনসেপ্টটা হচ্ছে আমাদের এরকম কিছু ব্লক থাকবে, আমাদের ব্লকগুলো এলোমেলো অবস্থায় থাকবে, আমরা হচ্ছে ব্লকগুলোকে তাদের কারেক্ট অর্ডারে সাজাবো আর কি। তো আমরা হচ্ছে পিক্টোরিয়াল ফর্মটার সাথে পরিচিত আর কি। আমরা এখানে জাস্ট পিকচারের জায়গায় এটাকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করেছি, বাকি সব কনসেপ্ট সেম। তাহলে আমাদের 9টা টোটাল ব্লক থাকে, এর মধ্যে 8টা ব্লকে টাইলস থাকে আর একটা ব্লক হচ্ছে ব্ল্যাঙ্ক থাকে। তাহলে আমাদের কাজ হচ্ছে এলোমেলো অবস্থায় এটা থাকে ইনিশিয়ালি, আমাদেরকে এটা কারেক্ট অর্ডারে সাজাতে হয়। সবাই আশা করি এটার সাথে পরিচিত আর কি, খেলছো মনে হয় সবাই ছোটবেলায় কোনো না কোনো জি স্যার। পর্যায়ে আর কি। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে যদি আমরা দেখি, তাহলে এই প্রবলেমের কোনো একটা পার্টিকুলার স্টেট মূলত রিপ্রেজেন্ট করে আমাদের যে 8টা টাইলস রয়েছে এই 8টা টাইলসের লোকেশন কি হবে আর ব্ল্যাঙ্কের লোকেশনটা কোথায় আছে। দ্যাট মিনস এই টোটাল বোর্ড কনফিগারেশনটাকে আমরা একটা স্টেট হিসেবে রিপ্রেজেন্ট করি। তাহলে এটাকে আমরা একটা স্টেট হিসেবে ধরতে পারি S1। তাহলে স্টেটে আমরা ডিফাইন করি যে প্রতিটা টাইলসের লোকেশন কি হবে প্লাস ব্ল্যাঙ্কটা কোথায় আছে। আচ্ছা, তাহলে যতগুলো স্টেট আছে এর মধ্যে যে স্টেট থেকে আমরা আসলে পাজলটা মিলানো শুরু করব সেটাকে আমরা বলতেছি ইনিশিয়াল স্টেট। এবার আসি যে এই পাজলটাকে কমপ্লিট করার জন্য আমাদের কি কি অ্যাকশন আমরা পারফর্ম করতে পারবো। আমরা মূলত যেটা করতে পারবো যে আমাদের এই ব্ল্যাঙ্ক স্পেসটাকে 4টা ডাইরেকশনে যে কোনো ডিরেকশনে মুভ করাতে পারবো। যেমন এখানে 5কে যদি আমি ডানে নিয়ে আসি দ্যাট মিনস ব্ল্যাঙ্কটা বামে সরে গেল আর কি। তাহলে আমাদের কাছে অ্যাকশন হিসাবে রয়েছে 4টা অপশন। আমরা ব্ল্যাঙ্কটাকে আইদার উপরে বা নিচে অথবা বামে অথবা ডানে আমরা হচ্ছে মুভ করাতে পারি। আচ্ছা, গোল টেস্ট কি হবে, কখন আমরা বুঝবো গোলে রিচ করেছি, যদি আমরা ডান পাশের এই কনফিগারেশনটা অ্যাচিভ করতে পারি। দ্যাট মিনস প্রতিটা টাইলস তাদের নিজস্ব লোকেশনে রয়েছে। এবার আসি যে এই প্রবলেমের জন্য পাথ কস্টটা কেমন হতে পারে। এই প্রবলেমের জন্য পাথ কস্টটা হতে পারে যে আমার কয়টা অ্যাকশন পারফর্ম করার মাধ্যমে আমরা গোলে রিচ করলাম। তাহলে আমরা বলতে পারি যে কয়টা মুভ পারফর্ম করতে হয়েছে ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেটে রিচ করার জন্য। তাহলে এটা একটা টয় প্রবলেম ছিল যেটার নাম হচ্ছে 8 পাজল প্রবলেম। আমরা দেখলাম এই প্রবলেমের জন্য আমরা আসলে কি কি স্টেট এবং অ্যাকশনকে কনসিডার করব, ইনিশিয়াল স্টেট কি, গোল টেস্ট কি আর তার পাথ কস্টটা কি। সিমিলার আমাদের আরেকটা টয় প্রবলেম আমরা আলোচনা করব। এই প্রবলেমটার নাম হচ্ছে 8 কুইন প্রবলেম। নাম শুনেছো এটার তোমরা? দাবার সাথে তো সবাই কম বেশি পরিচিত, মানে বেসিক জিনিসগুলো তো জানো দাবার। এই প্রবলেমটা হচ্ছে এরকম যে তোমার কাছে একটা 8x8 দাবা ঘর থাকবে। দ্যাট মিনস 64টা ব্লক থাকবে তোমার কাছে।
এই 64টা ঘরে তোমাকে 8টা কুইন, যেটাকে আমরা হচ্ছে বাংলায় মন্ত্রী বলে থাকি, দাবার, এই 8টা মন্ত্রীকে এমন ভাবে বসাতে হবে যে কোনো মন্ত্রী অন্য মন্ত্রীকে কেটে দিতে পারবে না। তাহলে একটা মন্ত্রী নর্মালি হচ্ছে ভার্টিক্যালি, হরিজন্টালি বা ডায়াগোনালি যদি অন্য কোনো পিস থাকে, চেস পিস থাকে, সেটাকে কেটে দিতে পারে আর কি। যেমন এই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, প্রথম কুইন এবং লাস্টের কুইনটা আসলে কাটাকাটি অবস্থায় রয়েছে। তাহলে আমাদের গোল হচ্ছে আমরা 8টা কুইনকে এই বোর্ডে প্লেস করব, 8x8 বোর্ডে, যে কোনো কুইন আসলে অন্য কুইনকে কেটে দিতে পারবে না। তাহলে এই প্রবলেমটাকে আমরা দুইটা ওয়েতে ফর্মুলেট করতে পারি, একটাকে বলা হয় কমপ্লিট স্টেট ফর্মুলেশন, আর একটাকে বলা হয় ইনক্রিমেন্টাল ফর্মুলেশন। তাহলে আমরা যদি একটু ডিটেলসে দেখি, তাহলে স্টেটটা আসলে দুইটা ফর্মুলেশনের ক্ষেত্রেই সেম। এটা আসলে রিপ্রেজেন্ট করে আমাদের যে চেস বোর্ডটা আছে, এই চেস বোর্ডে যখন ইনিশিয়ালি আমরা খেলবো তখন তো কোনো কুইন বোর্ডে থাকবে না, আমরা আস্তে আস্তে একটা একটা করে কুইন প্লেস করতে থাকবো। তাহলে একটা স্টেট রিপ্রেজেন্ট করবে যে 0 থেকে 8 পর্যন্ত যে কোনো সংখ্যক কুইন আমাদের বোর্ডে আসলে কি অবস্থায় আছে, সেই বোর্ডের কনফিগারেশনটা, এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে স্টেট গুলো হবে এরকম যে এই বোর্ডের ভিতর আমরা কুইনগুলোকে কিভাবে রেখেছি সেই জিনিসটা। ইনিশিয়াল স্টেট হবে যে বোর্ডটা এই মুহূর্তে ফাঁকা অবস্থায় থাকবে, দ্যাট মিন্স কোনো কুইন থাকবে না। আমরা হচ্ছে এই বোর্ডের উপরে তখন আস্তে আস্তে একটা করে কুইন অ্যাড করতে থাকবো, যেটা হচ্ছে আমাদের অ্যাকশন, যে যে কোনো একটা এমটি স্কোয়ারে আমরা একটা করে কুইন অ্যাড করতে থাকবো। তাহলে আমাদের গোল কি হবে, কখন আমরা বুঝবো প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে, যে 8টা কুইন বোর্ডে প্লেস করা হয়েছে এবং কোনো কুইন অন্য কুইনকে কেটে দিচ্ছে না। যেমন এই এক্সাম্পলে ওই যে আগের মতোই আমরা দেখতে পাচ্ছি যে ডায়াগোনালি আসলে এই দুইটা কুইন একটা একটাকে কেটে দিচ্ছে, বাকি 6টা কুইনে কিন্তু কোনো প্রবলেম নাই। তাহলে এই প্রবলেমের ইউজুয়ালি হচ্ছে কোনো পাথ কজ থাকে না, কারণ আমরা আসলে 8টা অ্যাকশন পারফর্ম করি, যে 8টা স্টেপে আমরা 8টা কুইনকে জাস্ট বোর্ডের ভিতর প্লেস করতেছি। পাথ কস্ট না থাকলেও আমরা এখানে যেটা বিবেচনা করতে হয় যে এই 8টা কুইনকে বসানোর জন্য কয়টা পসিবল সিকোয়েন্সকে আমার ইনভেস্টিগেট করতে হয়েছে বা সার্চ করতে হয়েছে। তাহলে আমরা যদি এই হিসাবটা একটু দেখি, আহ, যখন ইনিশিয়ালি বোর্ডে কোনো কুইন নাই তখন আমার কাছে 64টা অপশন থাকবে, যে প্রথম কুইনটাকে আমি 64টা ঘরের যে কোনো ঘরে বসাতে পারি। তাহলে প্রথম কুইনটাকে ধরো আমি একটা ঘরে বসালাম, তাহলে এই ঘরে বসানোর পরে সেকেন্ড কুইনটা বসানোর জন্য আমাদের কাছে আর 63টা ঘর বাকি থাকবে। তাহলে প্রথম কুইনটাকে যে ঘরে বসিয়েছি এরকম 64টা ঘরের তো যে কোনো ঘরেই বসানো যেতে পারে, এই জন্য এই দুইটা সংখ্যাকে গুণ করতে হবে। এটা রিপ্রেজেন্ট করতেছে প্রথম কুইনের প্রতিটা কম্বিনেশনের জন্য আমাদের সেকেন্ড কুইনে আমরা হচ্ছে 63টা করে কম্বিনেশন পাচ্ছি। তাহলে আমরা যদি আস্তে আস্তে সামনে আগাই, তৃতীয় কুইনের ক্ষেত্রে এই কম্বিনেশনের সংখ্যাটা হবে 62টা। তাহলে এক এক করে আসলে কমতে থাকবে আর কি প্রতিটা কুইনের জন্য। তাহলে যদি আমি 8টা কুইনকে প্লেস করি, বেসিক্যালি আমাদেরকে এরকম ওর্স্ট কেস সিনারিওতে এরকম সংখ্যক পসিবল সিকোয়েন্সকে সার্চ করতে হবে এই 8টা কুইনকে বসানোর কম্বিনেশনটা বের করার জন্য। এই সংখ্যাটা আসলে মোটামুটি বেশ বড় একটা সংখ্যা আর কি। এটাকে অ্যাপ্রক্সিমেটলি 3 × 10⁻14 ধরা যায়। তো বেসিক্যালি হচ্ছে আমাদের মোটামুটি রিয়েল টাইমে আমরা আসলে এটা সলিউশন বের করতে পারবো না আর কি, এই সংখ্যাটা এত হিউজ আর কি। তাহলে কমপ্লিট স্টেট ফর্মুলেশনটা মূলত হচ্ছে থিওরিটিক্যাল অ্যানালাইসিসের জন্য ব্যবহার করি, যেহেতু আসলে এখানে ব্রুট ফোর্স ওয়েতে আমরা কুইনের কম্বিনেশন গুলো খুঁজে বের করার ট্রাই করতেছি। তাহলে এই পসিবল সিকোয়েন্সের সংখ্যাটাকে মোটামুটি রিডিউস করার জন্য আমরা একটা অল্টারনেটিভ ফর্মুলেশন ব্যবহার করতে পারি। এই ফর্মুলেশনটার নামই হচ্ছে ইনক্রিমেন্টাল ফর্মুলেশন। আচ্ছা, কমপ্লিট স্টেট ফর্মুলেশনটা কি সবাই ক্লিয়ার হয়েছে? এটাতে কোনো ডাউট আছে? নো স্যার। আচ্ছা,
ইনক্রিমেন্টাল ফর্মুলেশনের ক্ষেত্রে স্টেট জিনিসটা সেমই, যে একটা স্টেট রিপ্রেজেন্ট করবে 0 থেকে 8 সংখ্যক যে কোনো কুইনের বোর্ডের কনফিগারেশনটা, যে কিভাবে রাখা হয়েছে বোর্ডে কুইনগুলোকে। আচ্ছা, এটার ক্ষেত্রে অ্যাকশনটাও সেম হবে, আমরা প্রতিবার হচ্ছে একটা করে কুইনকে অ্যাড করব আমাদের বোর্ডে। তবে এইবার আর আনাড়ি ভাবে অ্যাড করব না, এবার হচ্ছে আমরা একটা প্যাটার্ন ফলো করব। তাহলে এটাকে ইনক্রিমেন্টাল ফর্মুলেশন বলার কারণ হচ্ছে আমরা প্রতিবার হচ্ছে একটা করে ইটারেশনের মাধ্যমে এই জিনিসটাকে সলভ করার ট্রাই করব। তাহলে ইনিশিয়ালি যখন আমার বোর্ডে কোনো মন্ত্রী নাই, তাহলে পুরা বোর্ড ফাঁকা, তাহলে এখানে আমরা ইনক্রিমেন্টাল ফর্মুলেশনে যে জিনিসটাকে কনসিডার করতেছি, প্রতিবার আমরা হচ্ছে লেফট মোস্ট এমটি কলামটাকে চুজ করব। তাহলে ইনিশিয়ালি যখন কোনো গুটি বোর্ডে নাই, তখন হচ্ছে লেফট মোস্ট এমটি কলাম হচ্ছে প্রথম কলামটা। তাহলে আমাদের এবার কাজ হচ্ছে এই প্রথম কলামের যে কোনো ঘরে প্রথম মন্ত্রীটাকে প্লেস করা। তাহলে প্রথম মন্ত্রীটা আসলে প্লেস করার ক্ষেত্রে অন্য মন্ত্রীর সাথে কোনো ইনফ্লুয়েন্সের বিষয় নাই, তাহলে আমরা আসলে প্রথম মন্ত্রীর ক্ষেত্রে এই 8টা ঘরের যে কোনো ঘরেই আমাদের প্রথম মন্ত্রীটাকে প্লেস করতে পারি। তাহলে ধরে নিলাম প্রথম ঘরে আমরা প্রথম কুইন বা মন্ত্রীটাকে প্লেস করেছি। তাহলে এবার সেকেন্ড ইটারেশনে যেটা হবে, তখন হচ্ছে রেড কালারের কলামটা অলরেডি হচ্ছে ব্যবহার করা হয়ে গিয়েছে, যেহেতু এখানে আমরা একটা কুইন প্লেস করে ফেলেছি। তাহলে দ্বিতীয় ইটারেশনে আমাদের লেফট মোস্ট এমটি কলাম হবে এই সেকেন্ড কলামটা, যেটাকে আমি এখানে ব্লু কালার দিয়ে মার্ক করেছি। তাহলে এখন ব্লু কলামে যখন তুমি সেকেন্ড মন্ত্রী বসাতে যাবা, তখন তোমাকে দেখতে হবে প্রথম মন্ত্রীর জন্য কোন কোন ঘরগুলোতে আমরা আসলে সেকেন্ড মন্ত্রীটাকে বসাতে পারবো না। তাহলে প্রথম যে কুইনটা রয়েছে তার জন্য আসলে সেকেন্ড কলামের প্রথম দুইটা রোতে আমরা অন্য কোনো কুইনকে প্লেস করতে পারবো না, না হলে তারা অ্যাটাকিং অবস্থায় চলে যাবে। তাহলে প্রথম কুইন প্লেস করার ফলে আমরা সেকেন্ড কুইনকে সেকেন্ড কলামে প্লেস করার জন্য 6টা অপশন পাচ্ছি। তাহলে এই 6টা অপশনের যে কোনো অপশনকে আমরা আসলে চুজ করতে পারি। ধরে নিলাম আমরা হচ্ছে থার্ড রোটাকে চুজ করে নিয়েছি। তাহলে এইবার আমাদের সব থেকে লেফট মোস্ট এমটি কলাম হচ্ছে থার্ড কলামটা, যেটাকে ব্ল্যাক কালার দিয়ে মার্ক করলাম। তাহলে এখন ব্ল্যাক কালারের কলামে যখন তুমি কুইন প্লেস করতে যাবা, তখন আগের দুইটা কুইনের জন্য বেসিক্যালি হচ্ছে এই ঘর এবং সেকেন্ড কুইনের জন্য এই 3টা ঘর, দ্যাট মিনস এই 4টা ঘরে আমরা কোনো মন্ত্রীকে প্লেস করতে পারবো না। বাকি যে 4টা ঘর আছে, এই 4টা ঘরে আমরা হচ্ছে আমাদের থার্ড কুইনটাকে প্লেস করতে পারি। প্রতি ইটারেশনে আমরা হচ্ছে মানে ইটারেশন বা ইনক্রিমেন্টে আমরা হচ্ছে একটা করে কলামকে বিবেচনা করতেছি এবং ওই কলামের ভিতর কুইনটাকে এমন ভাবে প্লেস করা ট্রাই করতেছি যাতে করে আগের কলামের কুইনগুলো ওই কলামের কুইনকে কেটে দিতে না পারে। এভাবে করলে যেটা হবে, আমাদের আসলে কয়টা সিকোয়েন্সকে সার্চ করতে হবে সেই জিনিসটা অনেক সিগনিফিকেন্টলি রিডিউস হয়ে যাবে। যেটা আমাদের আগে কমপ্লিট স্টেট ফর্মুলেশনে ছিল 3 × 10⁻14, আমাদের বইয়ের লেখক এটা ইমপ্লিমেন্ট করে দেখেছেন। ইনক্রিমেন্টাল ফর্মুলেশনের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ এটা হচ্ছে 2057টা সিকোয়েন্স সার্চ করতে হবে। তাহলে আগের তুলনায় এটা আসলে অনেক কমে যাচ্ছে আর কি। এটা হচ্ছে ইনক্রিমেন্টাল ফর্মুলেশনের একটা অ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি, যে কমপ্লিট স্টেটের তুলনায় আমরা অনেক কম সার্চ করে আমরা আমাদের সলিউশনটা রিচ করতে পারছি। স্টিল যদি এই কুইনের সংখ্যাটা বাড়ানো হয়, তাহলে 100 কুইনের ক্ষেত্রে চেস বোর্ডের সাইজটা হবে 100 × 100, বিশাল বড় একটা চেস বোর্ড। সেই ক্ষেত্রে আমাদের আসলে এই প্রবলেমটা ইনক্রিমেন্টাল ফর্মুলেশনের মাধ্যমেও আমরা আসলে সলিউশন করতে পারবো না, আমাদেরকে ডিফারেন্ট কোনো কিছু চিন্তা করতে হবে। যেখানে রিয়েল ওয়ার্ল্ড কিছু প্রবলেমের কথা বলা হয়েছে, যে প্রবলেমগুলোতে আমরা নর্মালি হচ্ছে সার্চের মেথড বা সার্চের টেকনিক গুলো অ্যাপ্লাই করে থাকি। তাহলে এই চ্যাপ্টারে যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা মূলত যেটা করব, আমাদের স্টেট স্পেসটাকে একটা সার্চ ট্রি আকারে রিপ্রেজেন্ট করব। তাহলে একটা স্টেট স্পেসকে যদি সার্চ ট্রি আকারে রিপ্রেজেন্ট করতে চাও, আমাদের ইনিশিয়াল যে স্টেটটা আছে এটা হবে আমাদের ট্রি এর রুট। আর এই ট্রি এর প্রতিটা স্টেট থেকে চাইল্ড আমরা পাবো হচ্ছে সেই স্টেটের সাকসেসর ফাংশনের মাধ্যমে, যেটা আমি ক্লাসের আলোচনার শুরুতে আর কি তোমাদের এক্সপ্লেন করেছি সাকসেসর ফাংশনটা।
আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা স্টেট স্পেসকে এরকম একটা সার্চ ট্রি আকারে রিপ্রেজেন্ট করা, দেন কোনো একটা সার্চ অ্যালগোরিদমের মাধ্যমে সেই ট্রি থেকে সলিউশনটা খুঁজে বের করা। যদি আমাদের ট্রিতে একটা স্টেটের একাধিক প্যারেন্ট থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা ট্রি আকারে সার্চ না করে আমরা হচ্ছে গ্রাফ আকারে সার্চ করব। তা আমাদের আলোচনাটাকে সিম্পল করার জন্য আমরা এই চ্যাপ্টারে যে এক্সাম্পল গুলো দেখব সবগুলো হচ্ছে সার্চ ট্রি এর এক্সাম্পল হবে। এখানে দেখানো হয়েছে যে আন্ডারলাইং কোন একটা অ্যালগোরিদম কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এই জিনিসগুলো আমরা আসলে পরে আরো ডিটেলসে দেখবো। আমি তাহলে এটা এখান থেকে স্কিপ করে দিচ্ছি আর কি। এবার আসি যে কোনো একটা ট্রি যখন আমরা কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে যাব তখন বেসিক্যালি হচ্ছে স্টেট গুলোকে আমরা একটা নোড আকারে রিপ্রেজেন্ট করব। এখানে দেখানো হয়েছে যে নোড গুলোতে আমরা আসলে কি ধরনের ইনফরমেশন সেভ করব। তাহলে একটা স্টেট মূলত হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের একটা কনফিগারেশনকে রিপ্রেজেন্ট করে ট্রিতে। আর যখন এটাকে আমরা নোড আকারে রিপ্রেজেন্ট করব আমরা একটা ডাটা স্ট্রাকচার ব্যবহার করব, যে ডাটা স্ট্রাকচারে আমরা হচ্ছে এই ধরনের ইনফরমেশন গুলো সেভ করে রাখবো। তাহলে প্রথম যেটা সেভ করা হবে সেটা হচ্ছে আমাদের নোডটা কোন স্টেটকে রিপ্রেজেন্ট করতেছে। ইউজুয়ালি আমরা এটাকে কোনো একটা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করব। ধরো যে 10 নাম্বার স্টেটকে আমাদের এই কারেন্ট নোডটা রিপ্রেজেন্ট করতেছে, তাহলে তার স্টেটের ভ্যালু হিসেবে আমরা এখানে সেভ করব 10। তারপর আমাদের যেহেতু এটা ট্রি আকারে আমাদের সার্চ করতে হবে, আমাদেরকে স্টোর করে রাখা লাগবে এই নোডের প্যারেন্ট নোডটাকে। সিমিলারলি এই নোড থেকে আমরা কি অ্যাকশন পারফর্ম করব, এই নোডটা কোন ডেপথে রয়েছে, আর এই নোড পর্যন্ত রিচ করতে আমাদের কতটুকু পাথ কস্ট হয়েছে, এই ইনফরমেশন গুলো নিয়ে আমরা হচ্ছে এক একটা নোড তৈরি করব আর কি সার্চ ট্রি এর। আজকে শুধু আর একটা জিনিসই দেখাবো, সেটা হচ্ছে যখন আমরা বিভিন্ন সার্চ অ্যালগোরিদম কে কম্পেয়ার করব তখন হচ্ছে আমরা কিছু পারফরমেন্স ক্রাইটেরিয়াকে বিবেচনা করব। এখানে সেই ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে। তাহলে একটা সার্চ স্ট্র্যাটেজি মূলত ডিফাইন করে যে নোডগুলোকে কিভাবে এক্সপানশন করা হবে, আর এদের মধ্যে কম্প্যারিজন করার জন্য আমরা মূলত 4টা ক্রাইটেরিয়াকে কনসিডার করব। এর মধ্যে টাইম এবং স্পেস কমপ্লেক্সিটির সাথে তোমরা মোরলেস ফ্যামিলিয়ার, অ্যালগোরিদমের অ্যানালাইসিস করার সময় এই জিনিসটা তোমরা দেখেছো। তা আমরা যে সার্চ অ্যালগোরিদম গুলো দেখবো সেটারও একটা আসলে টাইম এবং স্পেস কমপ্লেক্সিটির অ্যানালাইসিস থাকবে। তাহলে টাইম কমপ্লেক্সিটিটা রিপ্রেজেন্ট করে এই সার্চটা পারফর্ম করতে আমাদের আসলে কতটুকু টাইম লেগেছে, আমরা এটাকে বিগো নোটেশনে রিপ্রেজেন্ট করব। আর স্পেস কমপ্লেক্সিটিটা রিপ্রেজেন্ট করবে কতটুকু মেমোরি আমাদের ব্যবহার করতে হয়েছে এই সার্চটা পারফর্ম করার জন্য, এটাকেও আমরা বিগো নোটেশনে রিপ্রেজেন্ট করব। আর দুটো এডিশনাল ক্রাইটেরিয়া আছে, একটাকে বলা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি। এটা আসলে রিপ্রেজেন্ট করে যে আমাদের সার্চ ট্রিতে যদি সলিউশন থাকে আমাদের সার্চ অ্যালগোরিদমটা কি অলওয়েজ সেই সলিউশনটাকে খুঁজে বের করতে পারে কিনা, এটাকে আমরা বলি তার কমপ্লিটনেস প্রপার্টি। আর অপটিমালিটি প্রপার্টিটা হচ্ছে আমাদের সার্চ অ্যালগোরিদম যে সলিউশনটা আমাদেরকে প্রোভাইড করবে এটা কি বেস্ট সলিউশন কিনা, দ্যাট মিনস সব থেকে লোয়েস্ট পাথের কস্টের সলিউশনটা আমাদেরকে প্রোভাইড করতেছে কিনা। তো টাইম এবং স্পেস কমপ্লেক্সিটিটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে আসলে 3টা প্যারামিটার ব্যবহার করতে হবে সার্চ ট্রি এর ক্ষেত্রে। এই 3টা প্যারামিটার আমি তোমাদেরকে এখন একটু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করতেছি যে এই প্যারামিটারগুলো আসলে কি রিপ্রেজেন্ট করে। তাহলে বি রিপ্রেজেন্ট করে ব্রাঞ্চিং ফ্যাক্টর, আমি ছবি এঁকে দেখাচ্ছি এটা আসলে কি মিন করতেছে। ডি রিপ্রেজেন্ট করে ডেপথ অফ দি শ্যালোয়েস্ট গোল নোড, আর এম রিপ্রেজেন্ট করে যে কোনো একটা পাথের ম্যাক্সিমাম লেন্থ। তাহলে আমি যদি একটা ট্রি আঁকি এরকম, আচ্ছা এই ট্রিতে একটা নোড থেকে ম্যাক্সিমাম কয়টা চাইল্ড জেনারেট হচ্ছে? আমার কোশ্চেনটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? স্যার 12টা। না না, একটা সিঙ্গেল চাইল্ড থেকে সরি 3টা প্যারেন্ট করে। থেকে 3টা করে চাইল্ড জেনারেট হচ্ছে। তাহলে বি হচ্ছে এটাই রিপ্রেজেন্ট করে যে
আমাদের এই ট্রি এর একটা নোড থেকে ম্যাক্সিমাম কয়টা করে চাইল্ড জেনারেট হতে পারে। তাহলে এটাকে আমরা বলি সেই ট্রি এর ব্রাঞ্চিং ফ্যাক্টর। আমাদের এই পার্টিকুলার ট্রি এর জন্য এই ভ্যালুটা হচ্ছে 3। নেক্সট হচ্ছে ধরে নাও যে এই ট্রিতে দুইটা লোকেশনে গোল নোড রয়েছে। আমি এই দুইটাকে কনসিডার করতেছি, একটা G1 আর একটা G2। তাহলে এই ট্রি এর সবগুলো নোডের লেভেল যদি আমি হাইলাইট করি, তাহলে রুট নোডের লেভেল হচ্ছে লেভেল 0, তারপরেরটা লেভেল 1, তারপরের গুলো হচ্ছে লেভেল 2, লেভেল 3, তাহলে লেভেল 4 পর্যন্ত এখানে হচ্ছে আমাদের নোডগুলো রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা গোল নোড আছে লেভেল 2 তে আর একটা গোল নোড আছে লেভেল 4 এ। তাহলে এই দুটা গোল নোডের মধ্যে কোন নোডটা শ্যালোয়েস্ট গোল নোড, মানে কোনটা কম ডেপথে রয়েছে? G1 না? জি স্যার। তাহলে ডি যে প্যারামিটারটা আছে এটা আমাদের রিপ্রেজেন্ট করে যে আমাদের ট্রিতে যদি একাধিক গোল নোড থাকে, একটা গোল নোড থাকলে তো একটাই গোল নোড, যদি একাধিক গোল নোড থাকে তাহলে কোন গোল নোডটা সবচেয়ে কম ডেপথে রয়েছে। তাহলে আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলে G1, তাহলে এটা ডি এর ভ্যালুটা হবে 2, যেহেতু তার লেভেল হচ্ছে 2। আর আরেকটা প্যারামিটার ছিল এম, এটা রিপ্রেজেন্ট করে আমাদের রুট থেকে লিফ নোডের ডিসটেন্সটা কতটুকু। তাহলে রুট L4 থেকে লিফ নোডের ডিসটেন্সটা হচ্ছে 4টা লেভেলের ডিসটেন্স, সুতরাং এম এর ভ্যালুটা আমরা লিখতে পারবো 4। এটা আসলে রিপ্রেজেন্ট করতেছে আমরা যে কোনো একটা রাস্তা দিয়ে যদি যাই এই ট্রিতে, আমরা এই রাস্তাটার ডিসটেন্স সর্বোচ্চ হচ্ছে 4টা লেভেলের পাবো আর কি। যেমন আমি যদি একটা পার্টিকুলার এক্সাম্পল দেখাই, যে এই রাস্তাটা দিয়ে আমরা ধরো গোল 2 তে রিচ করলাম, তাহলে ম্যাক্সিমাম আমাদেরকে 4টা লেভেল ক্রস করতে হবে। তাহলে এম এর ভ্যালুটা রিপ্রেজেন্ট করে রুট নোড থেকে লিফ নোডের ডিসটেন্সটা কতটুকু, দ্যাট মিন্স যে কোনো একটা পাথের ম্যাক্সিমাম ডিসটেন্সটা কত হতে পারে। তাহলে বিডি আর এম এই তিনটা প্যারামিটারের জিনিসটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে, কোনটা কি রিপ্রেজেন্ট করে? জি স্যার। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে যখন অ্যালগরিদম গুলো দেখব তখন তাদের টাইম এবং স্পেস কমপ্লেক্সিটিকে এই তিনটা প্যারামিটারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হবে। এই জন্য আজকে এটা একটু এক্সপ্লেন করে দিলাম তোমাদের। মোটামুটি আজকে লেকচারটা এতটুকুই আর কি। এই লেকচার সম্পর্কে কি এমনিতে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা তো এটা থিওরি এটা এভাবেই লিখবো না স্যার, বিশ্লেষণ করে? হ্যাঁ, মোটামুটি এরকমই। এখান থেকে বিশ্লেষণমূলক কোশ্চেন হয়তো বা তোমার আসতে পারে যে তোমাকে একটা পার্টিকুলার প্রবলেমের জন্য এরকম একটা স্টেট স্পেস ড্র করতে বলতে পারে আর কি। ডায়াগ্রাম স্যার। হ্যাঁ, ডায়াগ্রামটা ড্র করতে বলতে পারে। যেমন এটা আমরা ড্র করেছি ভ্যাকুয়াম ক্লিনারের জন্য আর কি। তোমাকে স্টেটের ভ্যালুগুলো আর কি কি অ্যাকশন পারফর্ম করে ওই জিনিসগুলো বলে দেওয়া থাকবে, তোমাকে আসলে এরকম একটা ডায়াগ্রাম ড্র করতে বলতে পারে আর কি। মানে এই লেকচারে মোটামুটি অ্যানালাইসিস মূলক কোশ্চেন হচ্ছে এইটাই হতে পারে আর কি। আর বাকি সবই হচ্ছে মোটামুটি যা দেখিয়েছি তোমাদের হুবহু এরকমই আর কি থাকবে। আজকে যতটুকু দেখানো হয়েছে এটাতে কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার একটা হ্যাঁ কথা স্যার। হ্যাঁ বলো আইরিন। স্যার এখন থেকে অ্যাটেন্ডেন্স বিএলসি তে না নিয়ে ক্লাসে নেন যে কয়দিন আছে ইসের আগে, যে মিটের মিডের আগে, মানে অফলাইন হওয়ার আগে স্যার। স্যার ক্লাসের দুরবস্থা, মাত্র 4 জন ক্লাস করতেছি। 6 জন। ও হ্যাঁ, তোমাদের কি সব এখন এখানে আসছে 6 জন। তোমাদের কি সব ক্লাসে এরকম থাকে?